আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। ৭২ ঘন্টার মধ্যে জাতিসংঘ ঢুকছে, তার আগেই তিনজনকে কেন সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা হয়েছে? জাতিসংঘের পক্ষ থেকে প্রেসার দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা তো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তিনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বেন। কিভাবে ঢুকে পড়বেন? ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটি সম্ভব? এত বড় একজন লোক উনি সারা পৃথিবী রেখে বাংলাদেশে কেন আসলো? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, এমন ধরিও আমরা না। উনি আসতেছে ডক্টর ইউনূসের জন্য, কারণ রতনে রতন ছিলেন। আরেকটা হাসিনা মার্কা সরকার, প্যাসিস্ট স্বৈরাচার। কি মনে করেছেন আপনারা জনগণ কি অন্ধ? জনগণ কি পাগল? তবে এবার হতে পারে সেনা অভ্যুত্থান। পরিকল্পনা ছকেছে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। সেনাপ্রধানকে নিয়ে ষড়যন্ত্র চলছে বা সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন, শিরোনাম দেখেছেন। সেই শিরোনামের ভিডিওগুলো কিন্তু এখন আস্তে আস্তে একটার পর একটা প্লে করা হবে। আর দর্শক, বর্তমান সময়ে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক বেশি কথা বলা হচ্ছে। এবং আমাদের পাশের দেশ ভারতও কিন্তু বর্তমান বাংলাদেশকে নিয়ে অনেক বেশি গুজব ছড়াচ্ছে বলেও কিন্তু বাংলাদেশের যারা নেটিজেন আছে তারা বলতেছে। দর্শক, এই সব কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জানা দরকার যে বাংলাদেশে কি চলতেছে এবং বাংলাদেশকে নিয়ে বাহিরের দেশগুলো কি বলতেছে, সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখে নেব। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। এই কথাটা আসলে কতটুকু সত্য, আসুন আমরা ডিরেক্ট এই পয়েন্টে যাই। অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল। সবাইকে বলবো যে ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং অন্তর্বর্তীকালের সরকারের সতীর্থরা তারা এই কথাটি বলতেছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি 3 দিনের সফরে আফ্রিকা যান। আমাদের বাংলাদেশের যেমন আপনার রাজধানী ঢাকা, তেমনিতে আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া কি এমন একটা নাম, যাই হোক তিনি 3 দিনের সফরে সেখানে যান কোনো একটা কাজে। এখন তারা বলতে কারা, পিনাকি, ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ প্রস্তুত হচ্ছে। এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে। এই কথাটা আসলে কতটুকু সত্য বলেন তো? এই কথাটা আসলে কতটুকু সত্য? আমি দেখতেছি যে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া, বিশেষভাবে আপনার এই ইনাকি পিনাকি বা যে সমস্ত জঙ্গিবাদীরা আছে, তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনাপ্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা 3 দিনের জন্য ভ্রমণ করলেন, যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এমন টাইমে সেনাপ্রধানের সফরটা কি আসলেই সন্দেহজনক, কিংবা এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল? যেহেতু উনি একজন অর্থনীতিবিদ এবং এলন মাস্ক ব্যবসায়ী, তাকে অনেক ধরনের অ্যাডভাইস এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিতেন। তো ওই যে খাতিরটা, সেই খাতিরটা একটু শরীরে গেছিল ট্রাম্পের জন্য। কারণ আপনারা জানেন ট্রাম্পের সাথে এই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা এত গভীর না, ট্রাম্পের একটা রাগ ছিল, কিন্তু সেই রাগ চলে যাবে, কারণ মাল দিলে ট্রাম্প খুশি। ট্রাম্প আর কিচ্ছু চায় না, আমেরিকা ফার্স্ট, টাকা দাও ব্যবসা করো, বুঝলেন না? গোল্ডের ভিসা দিয়ে দিতেছে, আমেরিকার ইতিহাসে প্রথম। যাক, এই প্রসঙ্গে নাইবা গেলাম। এই এলন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার পর, বিশেষ করে এই ইউনূস যখন 3.0 ডিক্লেয়ার করলো, 3.0 তো বুঝেন, 3.0 মানে পৃথিবীতে উনি 3.0 দিয়া একটা তত্ত্ব বের করছে যে পৃথিবীতে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে 3টা কাজ সে করতে চায় এবং 3টাকে 0তে নামায় আনতে চায়। নাম্বার 1, পৃথিবীতে দারিদ্রতা শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। নাম্বার 2, পৃথিবীতে তারুণ্যের বেকারত্ব শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। পৃথিবীতে এই যে বায়ু দূষণ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এইটাকে 0% আনতে চায় ডক্টর ইউনূস। এটাকে বলা হয় তার 3.0 তত্ত্ব। এই 3.0 তত্ত্বের জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন, অলরেডি কথা হচ্ছে এবং হইতেও পারে, এটা নাও হইতে পারে, ডক্টর ইউনূস আরেকবার যদি
নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না। এই ধরনের কথাও কিন্তু হচ্ছে। তার এই 3-0 তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে। এইটার মধ্যে এলিয়ন মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে। এরপর থেকে ডক্টর ইউনূসের সাথে এলিয়ন মাস্কের একটা সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়ছিল কি কারণে বলছি, এখন আবার নতুন করে সম্পর্ক হচ্ছে। কারণ একটা কথা মনে রেখেন, জ্ঞানী লোকরা দাম দিতে জানে। আমার আপনার মতো লোক বসে বসে ইউটিউব বানাবো আর ইউনূসে গাইলে যাবো, অথর্ব কয়ে যাবো। ইউনূস কিছু কয় না, কিছু কইবও না, কারণ ডক্টর ইউনূস জানে সে কি করতেছে। এই যে 3-0 তত্ত্ব যদি কোনো কারণে পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, সবাই অ্যাকসেপ্ট করছে ধীরে ধীরে, সবাই তার এই কথাগুলো শুনছে এবং তার এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছে। এর মধ্যে মাস্ক কয়েকজন কয়েকদিন পরে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বলতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূস ব্যবসা করবে, শুধু তরল গেছলে আরো কত কিছু করে, খালি দেখেন উনি যতদিন আছেন এগুলো কইরা যাবেন। উনি ছোটখাটো কাজ করতেছে না ভাই, হ্যাঁ উনি আসিয়ারে দেখতে হসপিটালে যাচ্ছে না, কিন্তু বড় বড় কাজ তো উনি করতেছে। এই যে এলন মাস্ক বাংলাদেশে আইসা স্টারলিংক ওপেন করবে, স্টারলিংক হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যাবে, যারা মূর্খ তারা সেটা বুঝবেন না। যারা মূর্খ তারাই বলে অথর্ব ইউনূসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। ইউনূসের চলন বলন, ইউনূসের পরিবেশ পরিস্থিতি আপনার আমার সাথে মিলবে না, বিশ্ব রাজনীতির সাথে মিলবে। আজকে যদি কোনো কারণে ডেমোক্রেট আসতো তাহলে আপনারা এত কথা কইতে পারতেন না। আপনারা অনেকেই বলতেছেন যে ইউনূসের সাথে ট্রাম্পের সম্পর্ক খারাপ লেগে গেছে, ট্রাম্প চাইবো না ইউনূস থাকুক। ট্রাম্প এগুলো কি আর করে না, ট্রাম্প আছে তার ধান্দায়, আর ইউনূসেফ আছে ইউনূসেফের ধান্দায়। তার ধান্দা নাকি হোল ওয়ার্ল্ডে 3-0 তত্ত্বটাকে এস্টাবলিশ করা, বাংলাদেশের তরুণদের পাশে থাকা, বাংলাদেশের বেকারত্ব দূর করা, বাংলাদেশের দারিদ্রতা দূর করা, বাংলাদেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া। উনি এখানে ক্ষমতা নিতে আসেন নাই, উনাকে আইনা দেওয়া হয়েছে, যেহেতু আইনা দিয়েছেন উনি তো বলেনি যে আমি অমুকটা বুঝি না তমুকটা বুঝি না, কিন্তু উনি যেটা বুঝেন সেটা তো আপনি বুঝেন না, উনি যেটা ভাবেন সেটা তো আপনি ভাবেন না। ইউনূস যদি নোবেল পাওয়া যায় তখন আপনাকে আবার জ্বলবো না, তখন আমাদের গর্ব। ইউনূস অনেক অনেক চালাক একজন মানুষ, অনেক শিক্ষিত একজন মানুষ, অনেক বুদ্ধিমান একজন মানুষ। সে ধীর গতিতে চলে, আর আমরা যারা বোঝাই তারা কথায় কথায় ফটফট করি, মুখটা যাইছে তাই বলি, কারণ আমাদের কথার কোনো ভ্যালু নাই। উনার কথার মূল্য আছে, উনার কথার মূল্য আপনি না দেন, সারা বিশ্ববাসী উনার কথার মূল্য দেন। আমরা একটু পেছনে যেতে হবে। গতকালকে থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগী, আমাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন 1971 সালে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই। তো রায়টা যখন প্রকাশ হলো, গণজাগরণ মঞ্চ, শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল, আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না, ফাঁসি চাই। আর এরপর আপনার এটা নিয়ে হুলস্থুল কাণ্ড সারা বাংলাদেশে হয়ে গেল। গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম, আবার সেই গণজাগরণ মঞ্চে ওয়ান অফ দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন পিনাকি ভট্টাচার্য, খেয়াল আছে তো? জামাত নেতাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন। বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে, এর আগে একবার এই সরকার পতনের পর যখন শাহবাগী এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করেছিলেন তার কৃতকর্মের জন্য, আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে। যাই হোক, বাট ওনার ক্ষমা হলেও তৎকালীন প্রেক্ষাপটে ইমরানের সরকারের অন্যতম সহযোগী লাকি, সেই লাকি কিন্তু মাঠ গরম করছিল কাপাইয়া কোপাইয়া। পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত নেতাদের ফাঁসি হয়েছিল। তো আজকের এই প্রেক্ষাপটে শাহবাগীদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে? সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বি টিম সি টিম যারা, তারা কিন্তু একজোট হয়ে শাহবাগের সেই লাকির গ্রেপ্তার দাবি করছে। ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগীরাই একসময় শেখ হাসিনাকে কি বলা হয় যে আপনার মাদার অফ ফ্যাসিজম এইটা তৈরিতে সহযোগিতা করছিল। এছাড়া শাপলা চত্বরে গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগীরাই। শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকি দাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন? আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম, আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহবাগীদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন। আসলে প্রেক্ষাপট কোথায় যাবে? যাবে একটাই, লাকি গ্রেপ্তার হবে বলে। ভাই কেন আগেই বলে দিলাম, এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায়,
যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন, যাদের ইশারায় সবকিছু হচ্ছে, ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি মাস্টারমাইন্ড মাহফুজ মব জাস্টিসের গুরু হিসেবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন, এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই, শিবিরের ভিতর থেকেও যায় নাই। আর যেহেতু পরিস্থিতির এখন তাদের পক্ষে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনকে শাস্তির আওতায় আনা। এখন লাকির তো কপাল পড়ছেই, যে কোনো সময় গ্রেপ্তার হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। বাংলাদেশে এটা ঘটে। আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল, পিনাকি দাস সহ যারা, তাদেরও আসলে কি হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না। বাট আমার ধারণা তেমন কিছু হবে না, কারণ জামাতের যত নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে পিনাকি দাকে সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন, যদিও তিনি অন্য ধর্মের, বাট সবচেয়ে বেশি সাপোর্টার ওনার হচ্ছে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে। কিন্তু সেই শাহবাগের ঘটনা, গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলাকুশলী ছিল পিনাকি দাই। এখন লাকির বিচার হবে, পরবর্তী সময় আবার আওয়াজ উঠতে পারে পিনাকিদার। বাট আমার ধারণা জামাত ওনাকে ক্ষমা করে দিয়েছে, উনি ওনার কৃতকর্মের জন্য সরিও বলছিল। ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা? আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে, ইউনূস সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে, নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে। সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে তাদের যে দুর্দশা, সেই দুর্দশা এবং সরকারের চাপ, সরকারের নিপীড়ন, নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে, সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা। সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়েবী মামলা, এবং সেই গায়েবী মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে, ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে, গায়েবী মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন। সেই আলোচনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন খবর করে যাচ্ছে। ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, আজ তক বাংলা, এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে। শেখ হাসিনা ফিরছেন, সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে, সেনাবাহিনীর প্রধান একজন জেনারেল কে অ্যারেস্ট করেছেন, গৃহবন্দী করে রেখেছেন, এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ঘোষণা, নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্চেই। এবং সেই মার্চে যখন বলছে তারা, তখন সেটা মার্চে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি, কারণ এখন রোজার মাস, রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রাম এগুলো জোরদার হয় না। যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে, সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে। আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকাই, তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে। এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে, এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে, কারণ নানা দিক থেকে তারা কোণঠাসা হয়েছে। বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর, অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায়, টেলিভিশনে বলছে না, লিখছে না। এই অভিযোগটা তারা করেছেন। এই বিশেষ দল সম্পর্কে, বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা, যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে। ছাত্রদের যে দল, সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে, আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা। এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, ব্যাংক দখল করা, মেডিকেল দখল করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেওয়া, এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে বিভিন্ন জন তোলার চেষ্টা করেন। সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা, নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি আর উপদেষ্টা নাই, বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন। এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা, এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল, তারা যখন এই অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন, তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন
যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে? সরকার কি নিরাপত্তা দেবে? হাস্যকর একটা মন্তব্য। অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা, লাল গালিচা বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে, কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে। সেই রাজকীয় উদ্বোধনের টাকা কোত্থেকে আসছে? তারা বাংলা মোটরের একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে, সেই রাজকীয় অফিসের খরচ বহন করছে কারা? দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে দেবেন। আর বর্তমান সময়ে কিন্তু ভারতের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেই পারলেন, এবং বাহিরের দেশের কিছু সোশ্যাল মিডিয়া এইভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে মানে গুজব ছড়াচ্ছে এবং অনেক কথাই বলতেছে, কিন্তু এর কোনোটাই কিন্তু বাংলাদেশে ঘটতেছে না বা বাংলাদেশে হচ্ছে না এমন কথাই কিন্তু বাংলাদেশের অবস্থা বা বাংলাদেশের অবস্থা থেকে আপনারা বুঝতে পারবেন। কিন্তু দর্শক, এই সমস্ত ভিডিও ফুটেজ দেখার পর আপনাদের একটা মন্তব্য থাকতে পারে, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে বরাবরই একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।